ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যেমনটা বলে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের বুলেটিন যায় নগর মহানগরের, কিন্তু আজকের বুলেটিন 2026-এর ব্যাটেলের দ্বিতীয় দফার ভোটের মহারণ নিয়ে। নমস্কার, এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। 2026-এর ব্যাটেল, 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, তা আমরা সকলেই জানি। প্রথম দফার নির্বাচন কিন্তু বলা যেতে পারে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে গেছে। তবে দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠছে। যে ধরনের পরিস্থিতি এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে চলছে তা যথেষ্ট প্রশ্ন তো বটেই, অনেকের কপালে চিন্তার ভাঁজও কিন্তু ফেলেছে। কি হতে চলেছে চৌঠামি, এই বিষয় নিয়ে সার্বিকভাবে আমরা আলোচনা করব। আমাদের উত্তর প্রশ্নে এবং আলোচনায় উঠে আসবে নিরাপত্তা থেকে একাধিক ঘটনা, কি হতে চলেছে নির্বাচনের আগামী দিনে সার্বিক বিষয়বস্তু। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। এদিকে চলে আসবো, আমার এপাশে রয়েছে বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ হালদার এবং ওঙ্কার বাংলার চিফ রিপোর্টার সঞ্জয়। আমরা সঞ্জয় মাঝিকে স্বাগত জানাবো এবং এই বিষয় নিয়ে প্রথমেই যে কথায় আসব, প্রথম দফার নির্বাচন যখন হয়েছে তখন একটা বিষয় কিন্তু প্রত্যেকের নজর কেড়েছে, তা হচ্ছে ভোটের শতাংশ। আমরা যদি এর আগের প্রাক নির্বাচনগুলির দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে 80% বা 80%-এর ওপরে ভোট কিন্তু আমরা দেখেছি, কিন্তু সেটা কখনোই 85-কে টপকে যায়নি। কিন্তু এবারের নির্বাচনে যে শতাংশে ভোট পড়েছে তা কিন্তু 90-কে টপকে গিয়েছে। তো এই যে প্রবণতা, মানুষের ভোট দেওয়ার প্রবণতা, এটা হঠাৎ করে এভাবে বেড়েছে, যেখানে এসআইআর হয়েছে, যেখানে লক্ষাধিক নাম বাদ গিয়েছে, তারপরেও ভোটের শতাংশ এতখানি। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু এই বিষয়টা উঠে আসে। এটা নিয়ে আমরা প্রথমেই যাব ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের কাছে। দাদা, এই বিষয়টা নিয়ে প্রশ্ন রাখবো, মানুষের মধ্যে এই যে ভোট দেওয়ার প্রবণতা, এই বিষয় এর পিছনে নেপথ্যের কারণ কি মনে হচ্ছে? দেখো, 23 তারিখ আমাদের প্রথম পর্বের ভোট হয়েছিল উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গ সহ মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের একটা জেলায়। তো এবার আমরা 29 তারিখে দ্বিতীয় পর্বের নির্বাচন, এবং এই 29 তারিখে দ্বিতীয় পর্বের নির্বাচন, এবং এখানে 7খানা জেলা রয়েছে, এবং যে 7টা জেলা কিন্তু তৃণমূল কংগ্রেসের গড় বলা যায়। তো এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে গত 23শে এপ্রিল যে নির্বাচন হয়েছে, বলা যায় যে দু একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, ইমেজ বদলানোর নির্বাচন, এটা বলেছিল নির্বাচন কমিশন, তারা কিন্তু সফল, এটা অস্বীকার করার জায়গা নেই। সব থেকে বড় সফলতা হচ্ছে যে 93.19% যে ভোট, এটা ভোটের হার, ভোটদানের হার, এটাতেও কিন্তু তারা একটা সফল। তো এবার যদি এটাকে দু রকমভাবে বিশ্লেষণ করা যায়, একটা হচ্ছে যে এসআইআর পর্বে যদি আমরা দেখি 91 লক্ষ নাম বাদ গেছে। এই 91 লক্ষের মধ্যে 64 লক্ষ ছেড়ে দাও, এই ভোটগুলো ছিল, এই ভোটগুলো কোনো ট্রেস নেই, এগুলো কিন্তু ছিল ভুয়ো ভোট হিসেবে এগুলো গণ্য হতো। কেননা মৃত মানুষ, সেই সঙ্গে যারা স্থানান্তরিত হয়ে গেছে, চলে গেছে এখান থেকে বা অন্য রাজ্যে আছে, এবং সেই সঙ্গে হচ্ছে যে ডাবল ডিজিট অর্থাৎ দুবার যাদের নাম ছিল বা দুবার বা তিনবার, তো এই সমস্ত ভোটার নিয়ে 58 লক্ষ। পরে এসআইআর পরে যখন নোটিশ পাঠানো হলো, সেখানে কিন্তু প্রায় 5.5-6 লক্ষের মতন ভোটার কিন্তু তারা আসেননি, সেই নামগুলো বাদ গেছে। তাহলে আমরা যদি দেখি প্রায় 64 লক্ষ নাম বাদ গেছে, এদের কোনো ট্রেস নেই, অর্থাৎ এই ভোটটা হতো, এদের কোনো ট্রেস থাকতো না। এটা যেমন একদিকে, তেমন অন্যদিকে হচ্ছে যে 27 লক্ষ নাম বাদ গেছে। এইবারে প্রশ্নটা যেটা, যে নির্বাচন কমিশন প্রতিবারই কিন্তু নির্বাচনের আগে তারা কিন্তু প্রচুর সচেতনতা করতো মানুষকে ভোট দিতে আসার জন্য। এইবারে নির্বাচনেও সেটা ব্যতিক্রম ছিল না। কিন্তু এসআইআর হওয়ার পরে কিছু মানুষ ছিল যারা এই ভোটের দিনে এই ঝামেলা গন্ডগোলে কেন যাব, একটা নির্ভেজাল ছুটির দিন হিসেবে তারা উপভোগ করত, ভোট দিতে যেত না। সেটা যেমন একদিকে, যেমন অন্যদিকে
আরেকটা জিনিস লক্ষ্য করার মতো বিষয়, যেটা হচ্ছে এইবারে না ওই মানে ওই বিনোদনের জন্য অর্থাৎ মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, প্রায় 5-6 দিন আগে মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা বড় কারণ যে অনেকে ওটাকে একটা দিন খুব আনন্দ ফুর্তি এসব করতেন, ভোট দিতে যেতেন না। কিন্তু এইবারে এসআইআর এর কারণে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক বা ভয় কাজ করেছে যে যদি আবার নাম বাদ চলে যায়, তাই কিন্তু তারা প্রত্যেকে ভোট দিতে গেছে। আর এই ভোট দিতে যাওয়াটা কিন্তু কমিশনের যে যেটা আর কি ওদের সচেতন করে যেটা কমিশনের সবসময় ছিল যে 100% পোল করাও, কারণ হচ্ছে মানুষের ভোটদানের অধিকার, মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার। এইবারে হচ্ছে দ্বিতীয় পর্বে কিন্তু কমিশন চাইছে আরও মানুষ ভোট দিক, অর্থাৎ 93.19% যে ভোটটা হয়েছে সেটা কোথাও 98-99% পর্যন্ত যেন ভোট যায়, সেটাই নির্বাচন কমিশন একটা চ্যালেঞ্জ আকারে নিয়েছে। এবং তার জন্যে এই যে 7টা জেলা এবারে কিন্তু আগের পর্বের যে ভোট হয়েছে যে নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছিল, এবারে কিন্তু নিরাপত্তা আরো বেশি করে দেওয়া হয়েছে। আশা করি নির্বাচন কমিশন নিশ্চয়ই আবারও সফল হবে। একেবারে এখানে দাদা যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন একেবারে, এবং আমরা যেটা প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি, পরিযায়ী শুধু শ্রমিক বললে বলাটা ভুল হবে, যারা কর্মসূত্রে বাইরে থাকেন, বিদেশে থাকেন, এমনকি তাদের মধ্যে থেকেও কিন্তু একটা প্রবণতা কাজ করেছে ফিরে ভোট দেওয়া। সেক্ষেত্রে অনেকে, আমরা এর আগের দিন যখন প্যানেলে কথা বলছিলাম, আলোচনা করছিলাম, আমরা শুনছিলাম যে এমন বহু পরিচিত চেনা পরিচিত মানুষ রয়েছে যারা রীতিমতো অনেক টাকা খরচ করে ভোটটা দিতে আসছেন। তো স্বাভাবিকভাবে এবারে নির্বাচনে কিন্তু এটা একটা খুব বড় ইস্যু যে প্রত্যেকটা মানুষের একটা ভোট দেওয়ার, নিজস্ব ভোট দেওয়ার একটা প্রবণতা যেমন কাজ করছে, আগ্রহ কাজ করছে। সেটার কারণ কিন্তু একাধারে এসআইআর তো বটেই, কারণ 2002-এ যেরকম ভোটের নিরিখে যে এসআইআরটা হয়েছিল, তেমনি আগামী দিনের যাতে এই যে এসআইআর এর ইস্যু এই বছরের, তাই নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। এবার এই বিষয়ে দাদা যেটা বললেন যে দ্বিতীয় দফার নির্বাচনও সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আদৌ থেকে সফলতা দেখা যাচ্ছে? কারণ প্রাক ভোট পর্বেই কিন্তু একাধিক এই মুহূর্তে দক্ষিণবঙ্গ কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতিতে রয়েছে এবং একাধিক ঘটনা সামনে আসছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে, নির্বাচন কমিশন কতটা সফল হবে? তাদের কাছে আসবো। হ্যাঁ, না দেখো, যদি বলো যে এখানে কিন্তু কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এখানে যদি দেখি নদিয়াতে এখনো কিন্তু সেভাবে খুব একটা কোনো রকম গন্ডগোল আমরা দেখতে পাইনি। হ্যাঁ, হুগলিতে একমাত্র কয়েকটি জায়গায়, বিশেষ করে আরামবাগে, যিনি সেখানকার সাংসদ আছেন মিতালি বাগ, তার গাড়ি ভাঙচুর হয়েছে এবং সেখানে একটা গন্ডগোল হয়েছে। আর বড় গন্ডগোল বলতে গতকাল রাত্রে উত্তর 24 পরগনায় জগদ্দলে অর্জুন সিং এবং ওখানকার বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। সেখানে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা ছিল। এই জায়গাগুলো যদি দেখি, তারপরে একদম দক্ষিণ 24 পরগনা ভাঙড়ে একটা গন্ডগোল হয়েছে। বাদ বাকি কিন্তু যদি বলো, দেখো এই ভোটের আগে এই গন্ডগোল না হলে মিডিয়াতে আমরা কি দেখাবো যদি সত্যি বলি, তো সেইখানে এইটা হবে। কিন্তু নির্বাচন কমিশন যে নিরাপত্তায় মুড়ে ফেলছে, এটা কিন্তু একটা বড় বিষয়। এই বিষয়ে আমার আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, দাদার কাছে আসবো। তবে এই যে সার্বিক পরিস্থিতি, প্রাক ভোটের মুহূর্তে যে উত্তপ্ত পরিস্থিতি, সে নিয়ে একটু আসবো বিশ্বজিৎ হালদারের কাছে। আমাদের বিশিষ্ট সাংবাদিক রয়েছেন এবং যিনি একেবারে গ্রাউন্ড জিরো থেকে দেখেছেন উত্তর 24 পরগনা, জগদ্দল, হাওড়া, গোঘাট, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু গেছো। বিশ্বজিৎ, এই বিষয়ে আসবো তোমার কাছে এবং জানতে চাইবো, তুমি একদম সেখানে গিয়ে দেখেছো, সেখানকার উত্তাপ বুঝেছো। পারদ চড়ছে, পতন তো বলা যাবেই না, বরং চড়ছে। উত্তরবঙ্গ তো একরকম ভোট শান্তিপূর্ণভাবে মিটেছে, কিন্তু দক্ষিণবঙ্গের ভোট কি আদতে শান্তিপূর্ণভাবে সম্ভব মেটানো? আসবো তোমার কাছে। দেখুন, এটা তো নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং নির্বাচন কমিশন প্রথম পরীক্ষা তারা কিন্তু পাস করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পাস মার্ক দিয়েছেন। এবারে যে ভোটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, কারণ এই দুটো জেলায় কিন্তু আমরা আগের যে অতীতের যে অভিজ্ঞতা, আগেকার যে বিধানসভা নির্বাচন 21-এর বা তার আগে লোকসভা বা পঞ্চায়েতের, বিশেষ করে বিজেপিতে বারবার তারা অভিযোগ করেছে যে ভোট পরবর্তী হিংসায় প্রচুর তাদের দলের কর্মী মারা গেছে। তো এবারে এই দুটো জেলার শান্তিপূর্ণ ভোট করা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু জগদ্দল উত্তপ্ত হয়ে উঠেছে। তবে আমি একদম উত্তর 24 পরগনা একাধিক বিধানসভায় গিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। তো সেখানে একটা বিষয় কিন্তু আমি বুঝেছি যে এবারে যে পানিহাটিটা না, যে রাজ্যের যে মহিলা নিরাপত্তা নিয়ে এত বড় বড় বা বিজেপি বারবার যে অভিযোগ করছে সামনে, নারী নিরাপত্তা নেই,
এই যে আরজিকরের ঘটনা, এই আরজিকরের ঘটনা কিন্তু এটা কিন্তু মানে মানে পানিহাটিটাকে একটা মানে খুব মানে সেন্সিটিভ পয়েন্ট করে তুলেছে, কারণ এই আরজিকরটাকে নিয়ে মানে নেতৃত্ব দিচ্ছে পানিহাটি, কারণ সেখানে স্বয়ং অভয়ের মা প্রার্থী হয়েছেন। এবার এখানে কিন্তু পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি কিন্তু একাধিকবার বেশ পরপর 3 থেকে 4 বার জিতেছিলেন। এবারে তাকে প্রার্থী না করে ছেলেকে প্রার্থী করা হয়েছে। এবার তীর্থঙ্কর যিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু এই আরজিকর ইস্যুটাকে তিনি একদম মানে হালকাভাবে নিচ্ছেন। তিনি বলছেন যে এই যে ইস্যুটা, এটা কিন্তু ভোটে কোনো প্রভাবই পড়বে না, কারণ নারী নিরাপত্তা যে ইস্যু নিয়ে মানে অভয়ের মায়ের প্রতি সিম্প্যাথি বাংলার মানুষ সবার রয়েছে, তৃণমূল কংগ্রেসের সবার রয়েছে, এবং উনি প্রার্থী হিসেবে বলছেন ওনার নিজেরও রয়েছে, কিন্তু সেটা রাজনীতি সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা যখন প্রচারে গিয়েছি, অভয়ের মা যখন মানে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, বিশেষ করে যখন মহিলা ভোটারদের কাছে যাচ্ছে না, অভয়ের মা মানে চোখের জল আসার আগে কিন্তু দেখছি মহিলাদের চোখে জল এসে যাচ্ছে। এটা খুব মানে পানিহাটিটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা কঠিন লড়াই, মানে বিজেপির কাছে। শুধু পানিহাটি বললেও বেশি ভুল হবে, পানিহাটির থেকেও মানে ওই মানে উত্তর 24 পরগনা, এটা কিন্তু সারা বাংলাতেই মানে মহিলাদের কাছে কিন্তু একটা সেন্টিমেন্ট আরজিকর, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ 2024-এ নির্বাচনে জয় পরে মানে ভালো ফল করলো তৃণমূল কংগ্রেস, তার 1.5 মাসের মধ্যেই কিন্তু এই আরজিকরের ঘটনা। এবং এই আরজিকর একমাত্র মানে আমরা আমাদের জন্মে দেখিনি এরকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে, মহিলারা বিশেষ করে রাত 12টা বাজে তারা কিন্তু ওই আন্দোলনে সামিল হয়েছিল, রাত জাগা আন্দোলন। এবং শুধু সেটা একদিন নয়, দিনের পর দিনই আন্দোলন। এবং এই আন্দোলনকে যেভাবে ধীরে ধীরে গুটিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু মানুষের মনে রয়েছে। এটা কিন্তু এই ভোটে একটা নারীদের কাছে, মেয়েদের কাছে, শুধু মানে আমি আরজিকর বলবো না, এর সঙ্গে কিন্তু সন্দেশখালি আছে। মানে তুমি যদি কামদুনি থেকে টানো যা যা ঘটনা ঘটেছে, এবারে কিন্তু সব হিসেব কিন্তু মহিলারা কিন্তু কেউ ভোলেনি। এটা কিন্তু একটা বড় ভোটে এফেক্ট পড়বে। হ্যাঁ, কিন্তু একই সাথে কিন্তু 36 লক্ষ মহিলা ভোটার রয়েছে। এই মহিলা একই সাথে এটাও তো ব্যাপার যে এই যে পানিহাটিতে অভয়ের মা বিজেপিতে যোগদান নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে একটি দল, নির্দিষ্ট একটি দল, তারা কিন্তু কথা তুলছেন যে তাদের হয়ে হয়তো দাঁড়ানো উচিত ছিল, সেখানে কিন্তু তাদের কাকিমা তাদের ভুলে গেছেন। তো এই যে বিষয়টা আসছে, কোথাও গিয়ে সেখানেও কি ভোটের উপর একটা প্রভাব পড়তে পারে? দেখো, কলতান দাশগুপ্ত যে পানিহাটির মানে বাম প্রার্থী কলতান দাশগুপ্ত, তিনি কিন্তু বলছেন যে মানে প্রচারে তিনি বলছেন যে আমি অভয়ের দাদা ছিলাম, কিন্তু অভয়ের মা বলছে আমি অভয়ের মা, ও অভয়ের দাদা। আমি নিশ্চয়ই চাইবো দাদা হিসাবে উনি মানে মানে অভয়ের বিচার চাক। কিন্তু মানে যেহেতু মা মানে মানে অভয়ের মা স্বয়ং ভোটে দাঁড়িয়েছেন, অভয়ের মা যেটা বলছেন যে নিশ্চয়ই করে কলতান দাশগুপ্ত, মীনাক্ষী দাশগুপ্ত, এরা মীনাক্ষী মুখোপাধ্যায় এরা যদি সামনে না আসতো, হয়তো এই ঘটনা সামনে আসতো না। কিন্তু যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু ওইখানে টালা থানাতে সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, এবং সেই সঙ্গে ব্যারাকপুরে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন সিং, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী যিনি হয়েছেন আইনজীবী কৌস্তব বাগ, উনি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। এই এটা কিন্তু প্রচারে বারবার এনেছেন অভয়ের মা। এই বিষয়টা কিন্তু বামেরা কিন্তু এই বারবার দাবি করছে যে যদি আমরা এই গাড়িটা না আটকাতাম, এই আন্দোলনটা এত বড় হতো না। কিন্তু অভয়ের মা কিন্তু নিজেই দাবি করছেন যে বিজেপির যে কাউন্সিলর বা আইনজীবী তারাও ছিলেন ওখানে। মানে আমি বলছি বিশ্বজিৎ যে এইটা যেটা বলছিলাম, এটা কিন্তু একটা বড় প্রভাব ফেলবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে জগদ্দলে যে ঘটনাটা ঘটলো, তুমি এই যে জগদ্দল, ব্যারাকপুর, নৈহাটি, ভাটপাড়া আর হচ্ছে নোয়াপাড়া, এই 4-5টা কেন্দ্র, মানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যদি খড়দহ থেকে শুরু করে টোটাল কিন্তু পরপর যে 7খানা বিধানসভা, খুব কিন্তু উত্তেজনা প্রবণ কি বলে বিধানসভা। এইখানটা তোমার কি মানে কালকের যে ঘটনাটা ঘটলো তার উপরে তোমার কি মনে হয়? তুমি তো গেছিলে, ভাটপাড়ায় গেছিলে, তুমি নোয়াপাড়ায় জগদ্দল সব দেখে এসছো। আমি নিজেও ইনফ্যাক্ট জগদ্দলে একদিন ভোট দেখতে গেছিলাম। তো সেখানে তুমি কিভাবে দেখেছো বিষয়টা? ভাটপাড়ার মানে পরিবেশটা এমন না, মানে যদি মানে গলিগুলো এমন মানে একটা গা ছমছমে ব্যাপার থাকে, সত্যি সত্যি মানে কোথাও যেন একটা এই পড়লো না তো কিছু একটা এরকম একটা ব্যাপার থাকে। তো জগদ্দল যেহেতু শিল্পাঞ্চল, এখানে প্রচুর শ্রমিক থাকেন, এবং অতীতের যে ঘটনাগুলো বারবার সামনে আসে। আমরা দেখেছি অর্জুন সিং স্বয়ং তিনি ভোটের সময়, লোকসভা ভোটের সময় তিনি বড় জিনিস হচ্ছে মহল্লা, মানে সরু ছোট গলি, সেখানে কিন্তু মহল্লা, ওই মহল্লাগুলো কিন্তু বলা যায় ডেঞ্জারাস। ওখানে কিন্তু মানে সবসময় দেখলে একটা অন্য থাকে। তো এই যে শিল্পাঞ্চলটা, শ্রমিক শিল্পাঞ্চল, এটা কিন্তু শিল্পের বিরুদ্ধে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা ইস্যু যেমন বিজেপি করে যে শিল্পের রাজ্যে উন্নয়ন হয়নি, শিল্প কিছু হয়নি, সেটা তো কিন্তু এটাও তো ছুঁবে জগদ্দল, ভাটপাড়া, এটা তো প্রচুর শিল্প রয়েছে, ডানলভ রয়েছে, চট শিল্প রয়েছে, মানে পাট শিল্প রয়েছে। এই বিষয়গুলো তো কিন্তু মানে এবারে ভোটে অনেকটা প্রভাব পড়তে পারে, কারণ প্রচারে আমরা দেখেছি বিজেপি কিন্তু এবং তৃণমূল
মানে আমি যদি বলি ঝান্ডার লড়াই বা দেয়াল দখলের লড়াই, সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূল কিন্তু সমান সমান টক্কর দিচ্ছে। 19-এর নির্বাচনের সময় মানে 2019-এ যখন অর্জুন সিং বিজেপিতে চলে গেলেন, সেইবারের যে নির্বাচনটা সেটা প্রত্যক্ষ করেছিলাম, সামনে ছিলাম, দেখেছিলাম। সেইবারে অর্জুন সিং তো তার মতন লড়াই দিয়েছে, সেটা যেমন একদিকে, কিন্তু যেদিন উপনির্বাচন হচ্ছে ভাটপাড়ায়, পবন সিং অর্জুন সিংয়ের ছেলে দাঁড়িয়েছে, উল্টো দিকে কে ছিলেন প্রার্থী? মদন মিত্র 2019-এ। সেই দিন যেভাবে ভোটের দিন মানে ভাটপাড়া সেদিন যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, ঠিক আছে, সেদিন মদন মিত্র গাড়ি ঘুরিয়ে চলে যেতে হয়েছিল, এত বোম পড়েছিল 2019-এর ওই কি বলে ভাটপাড়ার ওই উপনির্বাচনের দিন। তো এটাই বলছি যে কালকের যে ঘটনা ঘটলো জগদ্দলে, ভোটটা কিন্তু জমিয়ে দিল। হ্যাঁ, এটা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল যে আগে থেকে যদি বোম পড়ে তাহলে পরে তারা কি করবে, তাহলে এটা বড় চ্যালেঞ্জ। একেবারে চলে আসবো একটু আমাদের এখানে চিফ রিপোর্টার সঞ্জয় মাঝির কাছে। ভাঙড় একেবারে যেমনটা দাদা আমরা আলোচনা করছিলাম, যেমন ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া এগুলো যেমন একটা গা ছমছমে ব্যাপার থাকে, ভাঙড়ও কিন্তু বারবার শিরোনামে নিজের জায়গা করে নিয়েছে। যতবার নির্বাচনের জায়গা এসছে আর সেখানে ভোট আবহ সারা বছরই থাকে, কিন্তু রাজনৈতিক তাপত্তাপ, কিন্তু ভোট এলে কোথাও গিয়ে ভাঙড় যেন বারবার শিরোনামে উঠে আসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সেখানে ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্যানিং পূর্ব সব জায়গাগুলো, যে এই যে জায়গাগুলো, এখানে সঞ্জয় তুমি একদম গেছো, গ্রাউন্ড জিরো থেকে তুমি দেখেছো, অনেক দিন ধরে দেখছো, এবং একেবারে নির্বাচন যখন দ্বিতীয় দফায় এগিয়ে আসছে তখনও দেখছো বর্তমানে যা পরিস্থিতি, কি বলবে, কি বুঝছো? অপূর্ব, যেমন তুমি এটা বললে, ভাঙড় রাজ্য রাজনীতিতে একদম নতুন ভাবে উঠে এসেছে ভাঙড় জায়গাটা। মানে যেদিন থেকে 2026 বিধানসভা ভোট আছে, সেদিন থেকে ভাঙড়ের নাম একদম চলচ্চিত হয়ে ওঠে। ভাঙড়ে প্রতিনিয়ত কোনো অস্ত্র উদ্ধার, কখনো বোমা উদ্ধার, কার্তুজ উদ্ধার, বিস্ফোরণ হামেশা লেগে দেয়। ভাঙড় এই যে প্রথম দফা এতক্ষণ যে আমাদের আলোচনা হলো, যে শোনা গেল শান্তিপূর্ণ প্রথম দফা ভোট, দেখার বিষয় নির্বাচন কমিশন কতটা শান্তিপূর্ণ রাখতে পারে এই ভাঙড়। যতগুলো বিধানসভা আছে সেকেন্ড ভোটের মধ্যে, এই বিধানসভার মধ্যে তুমি আজও দেখো 100-র বেশি বোম উদ্ধার হচ্ছে। ভাঙড়ে পর্যাপ্ত দুটো জিনিস আছে, ভাঙড়ে যে দুটো রাজনৈতিক দল, যে দুটো হেভিওয়েট নেতা দাঁড়িয়েছে, ধরে নাও কোনো একটি নেতা যদি এখানে পরাজয় হয়, একটা দলের অস্তিত্বই মিটে যাবে। এমন একটা জায়গায় একটা দল যদি হেরে যায় ওখান থেকে কোনো একটা প্রার্থী, তাই সেই দলটাই উঠে যাবে। আর একজন জায়গায় সে দল একটা দল থেকে এসে কোনো দায়িত্ব নিয়ে সেই দলে এসেছে, এবার সে যদি ওখানে হেরে, মানে এইখানে হচ্ছে দুটো দলের মধ্যে তুমি একদিকে বলছো আরাবুল ইসলাম, আরেকদিকে হচ্ছে শওকত মোল্লা, এবং ভাঙড়ের লড়াই হচ্ছে শওকত মোল্লা বনাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। একদম যেটা গতবারে মানে তৃণমূলের সঙ্গে ছিল, সেখানে আরাবুলের একটা অন্য ভূমিকা ছিল 2021-এ, এবং যার জন্য আরাবুল এত শাস্তি, এত কিছু। এইবারে কিন্তু আরাবুল আইএসএফ এর প্রার্থী, এবং সেটা কোথায়, যেখানে বিধায়ক ছিলেন শওকত মোল্লা। হ্যাঁ, তো এবার সেখানে প্রার্থী, অর্থাৎ এই দুটো কেন্দ্র এখন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হট কিন্তু একদম বলা যায়, ঠিক আছে, বা পেস্টিজ লড়াই বলা যায়, ঠিক আছে। এবারে শওকত মোল্লা যেহেতু প্রথম থেকে তৈরি করে ধরে রেখেছে, জীবনতলা নাম উঠে এসেছে, শওকত মোল্লা ওখানে প্রার্থী হবে। দীর্ঘ 5 বছর গুছিয়েছিল সংগঠন, ওখান থেকে দল ওকে হঠাৎ সরিয়ে দেয়। এবার উনি যেখান থেকে আরাবুল যে একই দলের ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব দুই লাগছে, আরাবুলকে সেই জায়গা দিয়ে, আরাবুল যাবে আইএসএফ থেকে। এবার আইএসএফ ওকে ভরসা করেছে, বলেছে বরাবর আমি দাঁড়াবো, আইএসএফ ভরসা দিয়েছে। এবার আইএসএফ দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী একটা ভালো ফিগার, ঠিক আছে। মানে এমন একটা পর্যায়ে যে নির্বাচনে ভাঙড় যদি শান্তিপূর্ণ ভোট হয়, নির্বাচন কমিশনের কাছে এটা বড় অ্যাচিভমেন্ট। যদি না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ নির্বাচনে এই যে কথা শান্তিপূর্ণ ভোট, কেন্দ্র বাহিনী সবটাই যাবে জলে চলে যাবে, এমন একটা পর্যায়ে। আমরা এই আলোচনায় থাকবো, কিন্তু আমরা একটু দর্শকদের কাছে আসবো এবং দেখিয়ে দিতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো একেবারে নির্বাচনের আগে বারবার করে আসছেন বাংলায় ছুটে এবং বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন, কিন্তু এবারে একটি অডিও বক্তব্যেও তিনি কিন্তু বলেছেন, কিন্তু তারপরে তিনি একটি অডিও বার্তা প্রকাশ করেছেন, যে অডিওতে তিনি বলছেন যে বাংলায় তিনি যখন পথসভা করেছেন, যেখানে তিনি এবং পদযাত্রা, যেখানে তিনি র্যালি করেছেন, রোড শো করেছেন, যখন দুধারে মানুষ, দুপাশে মানুষ যেভাবে তাকে উৎসাহ দেখিয়েছে, সেখানে তার মনে হয়েছে তিনি তীর্থযাত্রায় এসছেন। এবং তিনি বলছেন যে এই যখন তিনি মা কালীর ভক্তদের মাঝে গেছেন, তখন মা কালী যেন মনে হয়েছে তাকে আলাদা করে শক্তি জুগিয়েছেন। এই যে বিষয়ে তিনি যে অডিও বার্তা দিয়েছেন, এবং তিনি আরো বলেছেন যে এরপরে তিনি আবারও আসবেন, এই আশা নিয়ে যাচ্ছেন, যে যেদিন
বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। এই অডিওটা প্রথমে আমরা শুনবো, তারপরে আমরা আবার এই বিষয়ে আলোচনায় আসবো। प्यारे भाइयों और बहनों, आप सबको मेरा नमस्कार। लोकतंत्र का हर महोत्सव बहुत पवित्र होता है। मुझे भी बंगाल के इस उत्सव में हिस्सा लेने का अवसर मिला है। बीते दिनों मुझे आप सभी के सामने बंगाल के विकास को लेकर, बंगाल के उज्जवल भविष्य को लेकर, बंगाल की युवा पीढ़ी के उज्जवल भविष्य के लेकर बीजेपी का जो रोड मैप है, उस रोड मैप को रेखांकित करने का, आप सब के सामने प्रस्तुत करने का अवसर मिला। आज शाम 5 बजे चुनाव प्रचार खत्म हो रहा है। इस चुनाव की मेरी आखिरी रैली भी अभी अभी हो चुकी है। मैं अब इस पत्र के माध्यम से बंगाल के अपने हर परिवारजन को आभार तो व्यक्त करना ही चाहता ही हूं, लेकिन अपनी भावनाएं भी व्यक्त कर रहा हूं। साथियों, इस चुनाव के दौरान मैंने बंगाल में एक अलग ही ऊर्जा की अनुभूति की है। इतनी गर्मी के बावजूद, इतनी रैलियों के बाद भी मुझे बंगाल के इस चुनाव अभियान में जरा भी थकान महसूस नहीं हुई। ये रैलियां, ये रोड शो मैं अनुभव करता था जैसे मेरी एक तीर्थ यात्रा हो रही है। मैं मां काली के भक्तों के बीच जाता था तो संभवतः मां काली भी मुझे निरंतर नई ऊर्जा से भरती जा रही थी। जब जनवरी 2024 में अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा का आयोजन हुआ था, उससे पहले मैंने श्रद्धापूर्वक 11 दिनों का अनुष्ठान किया था, व्रत किया था। मुझे अनुभव होता है कि उस समय प्रभु श्री राम ने मुझे असीम ऊर्जा से भर दिया था। इस चुनाव में भी मुझे वही अनुभूति हुई जैसी किसी देवी देवता के मंदिर में दर्शन के समय होती है। ईश्वर रूपी जनता जनार्दन के दर्शन से मुझ में नव ऊर्जा का संचार हुआ है। साथियों, बंगाल की सभी रैलियों में, रोड शो में मुझे इतने अपनत्व भरे संदेश और चित्र मिले हैं कि मैं उन्हें कभी भुला नहीं सकता। रैलियां और रोड शो के बाद जब भी पहला मौका मिलता है, मैं रात में बहुत तसल्ली से उन चित्रों को देखता हूं। आपके प्यार भरे संदेशों को, आपके पत्रों को पढ़ता हूं और अपना जवाब भी लिखवाता हूं। युवा हो, बहनें हो, बेटियां हो, बुजुर्ग हो, हर आयु वर्ग के साथियों, आप में जो स्नेह का जो भाव प्रकट होता है, जिसे मैं देखता हूं, अनुभव करता हूं, मैं आज कहना चाहता हूं, ये आपका प्यार, ये आपके आशीर्वाद मेरे जीवन की असली पूंजी है। साथियों, इस चुनाव के दौरान मैंने ये भी देखा कि बंगाल के युवा हो, महिलाएं हो, किसान हो, श्रमिक हो, सभी बंगाल के उज्जवल भविष्य के लिए, विकसित बंगाल के लिए कितने अधीर है, कितने आतुर है। बंगाल का युवा अब आगे बढ़ने के लिए
खुला मैदान चाहता है। हमारी बंगाल की बेटियां खुला आसमान चाहती हैं, सुरक्षा चाहती हैं। बंगाल का हर नागरिक, हर परिवार एक ही संकल्प के साथ आगे बढ़ रहा है, और वो संकल्प है अब परिवर्तन करके ही रहना है। परिवर्तन ये जन जन का संकल्प बन गया है। सामान्य मानवी कह रहा है भय बहुत हुआ, अब भय नहीं, अब भरोसा चाहिए, अब भाजपा चाहिए। साथियों, बंगाल की सेवा करना, बंगाल को सुरक्षित करना, ये मेरा दायित्व है। बंगाल के सामने उपस्थित हुई हर चुनौती को अवसर में बदलना, ये मेरे भाग्य में भी है और मेरी जिम्मेदारी भी है। मैं अपनी इस जिम्मेदारी से पीछे नहीं हटूंगा। मैं आपको भरोसा देता हूं कि बंगाल में बीजेपी के मुख्यमंत्री के शपथ ग्रहण का उत्सव हम सभी मिलकर मनाएंगे। ये मेरा व्यक्तिगत विश्वास नहीं है, मैंने आपके भीतर इस विश्वास को अनुभव किया है। मेरे प्यारे भाई बहनों, प्रथम चरण के मतदान ने इतिहास रचा है। अब आपका दायित्व है कि 29 अप्रैल को ज्यादा से ज्यादा मतदान करें। लोकतंत्र के इस मंदिर में विजय की ध्वज फहराने का आपके पास बेहतरीन अवसर आया है। हम सभी मिलकर बंगाल को विकसित बनाएंगे, और ये मोदी की गारंटी है। बस आज इतना ही। आपका अपना सेवक नरेंद्र मोदी। আমরা তখন শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি অডিও বার্তা দিয়েছেন বঙ্গবাসীর উদ্দেশ্যে। দ্বিতীয় দফার মহারণে, বলা যেতে পারে ভোট দ্বিতীয়ার মহারণে, এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শ্রী অরূপ কালী। আমরা তাকে স্বাগত জানাবো। প্রথমে অরূপ দা, ওঙ্কার বাংলায় প্রথমেই আপনাকে স্বাগত জানাবো। এবং এই মুহূর্তে আমরা যে অডিও শুনছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি অডিও বার্তা বঙ্গবাসীর উদ্দেশ্যে প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে উত্তরবঙ্গে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং তারপরে কোথাও গিয়ে বিজেপির পক্ষ থেকে কিন্তু একটা জয়ের নিশ্চয়তা নিয়ে অনেকটাই উল্লাস আমরা দেখেছি, তারপরে একাধিক জনসভা, রোড শো, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীকে আলাদা করে অডিও বার্তা দিতে হলো কেন? কি প্রয়োজনীয়তা মনে হলো তার? আমরা যদি দেখি যে এই রাজ্যকে এবার নির্বাচনী পাখির চোখ করেছেন নরেন্দ্র মোদী, এবং তিনি যে দীর্ঘ সময় ধরে তিনি বলতে পারেন যে পশ্চিমবঙ্গেই উনি বারবার এসেছেন, প্রচার করেছেন, রাত্রিবেলায় ছিলেন, এরকম আমরা দেখেছি যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে এই রাজ্যে ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আজকে ভোটের শেষ দিনের প্রচার, আমরা যখন এই আলোচনা করছি আমাদের সেই প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে, তো সেই জায়গায় নরেন্দ্র মোদী সেই জন্য রাজ্যবাসীর কাছে তিনি তার একটা বার্তা দিয়ে রাখলেন। আজকে নরেন্দ্র মোদী যে সভাগুলো করেছে, আমরা যদি সেগুলো স্ক্যান করি তাহলে কিন্তু আমরা দেখব জগদ্দলের যে সভায় তিনি কি বলেছেন, যে তৃণমূলের যে তার কথায় যে অপশাসন, তার থেকে আজাদি, এবং তিনি নানা রকম তথ্য এবং পরিসংখ্যান বা আগামী দিনে কি করতে চায় বিজেপি তার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি যেমন বলেছেন যে এখানে ব্যারাকপুরে যে সমস্ত জুট মিল আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে তিনি মেক ইন ইন্ডিয়ার কথা বলেছেন, তিনি নানা রকম স্কিমের কথা বলেছেন, তিনি বলেছেন যে সপ্তম পে কমিশন হবে, তিনি বলেছেন যে সরকারি শূন্য পদ আছে সেগুলো পূরণ করা হবে। এছাড়া যে সমস্ত যে মাতৃশক্তি কার্ড বা যুবকদের জন্য যে টাকা, সেগুলোর কথা বলেছেন। অর্থাৎ তিনি
আমরা যেটা বলি যে স্বপ্নের সওদাগর, সেটা হওয়ার চেষ্টা করেছেন বারবার করে, যে বিজেপি পশ্চিমবঙ্গে এলে শুধুমাত্র যে নেতিবাচক প্রচার নয়, যে আমরা তৃণমূলের শাসনে যে শুধুমাত্র নেতিবাচক প্রচার করে গেলেন সেটা নয়, বরঞ্চ উনি ইতিবাচক প্রচারের উপর জোর দিয়েছেন। এবং স্বাভাবিকভাবে আজকে যদি আমরা পশ্চিমবঙ্গে দেখি, প্রধান সব থেকে বড় যেটা সমস্যা আজকে সেটা হচ্ছে কর্মসংস্থান। এটা হচ্ছে ধরো সরকারি চাকরিতে 6 লক্ষ শূন্য পদ আছে, এই শূন্য পদ এখনো পূরণ করা যায়নি। আমরা আজকে দেখছি সব কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ হচ্ছে, পূরণে নেওয়া হচ্ছে, কিন্তু একইভাবে সেই যে এই সরকার যেটা ক্লেম করে সেটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজে নাকি প্রচুর চাকরি হয়েছে, কিন্তু যদি আমরা বড় ইনভেস্টমেন্ট দেখি, ভারী শিল্প দেখি, সেটা কিন্তু নেই। সেই যে টাকা চলে গেল সিঙ্গুর থেকে, সেহার থেকে কিন্তু তারপরে কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গের মাটিতে আসেনি। কারণ একটা ভারী শিল্প মানে তো শুধু ভারী শিল্প নয়, একে কেন্দ্র করে বহু অনুসারী শিল্প গড়ে ওঠে, প্রচুর কর্মসংস্থান হয় সেখানে। ফলে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। সেখানেই এবার সেটা বিজেপি বা নরেন্দ্র মোদী পাখির চোখ করেছে, যে কর্মসংস্থান, যে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছে, এবং তারা পরিষ্কার বলছে যে বিজেপি এখানে এলে ইনভেস্টমেন্ট হবে এবং বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্ট, যে প্রজেক্ট গুলো নানা কারণে আটকে আছে, সেই প্রজেক্ট গুলো এখানে লাগু করা হবে। সেটা আয়ুষ্মান ভারতের কাজ হতে পারে, সেটা জল জীবন মিশন হতে পারে, সেটা সবার বাড়ির মাথার উপর ছাদ হতে পারে। কিন্তু অরূপদা, আমি বলতে পারি একদম অরূপদা, আমার একটা প্রশ্ন আছে এখানে, যে এগুলো তো নরেন্দ্র মোদী যতগুলো সভা করেছেন, নরেন্দ্র মোদী সেই সভাতে আমরা শুনেছি বারবার এই প্রসঙ্গগুলো উঠে এসছে, তাদের যে বিজ্ঞাপন, তাদের যে হোর্ডিং, তাদের যে সমাজ মাধ্যমে প্রচার, এগুলো আমরা সবই দেখেছি। কিন্তু নরেন্দ্র মোদী একটা খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে কিছুক্ষণ আগে, ঠিক মানে ভোটের প্রচার শেষ হওয়ার আগে, তিনি যে এক্স হ্যান্ডেলে যে টুইটটা করে অডিও বার্তাটা দিয়েছেন, সেখানে একটা কথা তিনি বলেছেন যে অযোধ্যার রামলালা মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার আগে ব্রত পালনের সময় প্রভু রামচন্দ্র তাকে বিপুল শক্তি দিয়েছিলেন, এবং এবার জনগণের মুখোমুখি হয়ে তিনি সেই একই শক্তি পেয়েছেন। অর্থাৎ এখানে তারপরে তো তিনি মা কালীর শক্তির কথাও বলেছেন। তো এই যে এখানে একদিকে প্রভু রামচন্দ্রের শক্তির কথা, অন্যদিকে মা কালীর শক্তির কথা, দুটোকে মিশিয়ে কোথায় একটা হিন্দুত্ব আবার কি বার্তা দিলেন? দেখো, সবসময় বিজেপি যেটা চাইছে, বা ধরো এই যে প্রথম দফার ভোট বিজেপিকে কেন আশাবাদী করেছে, দেখো 4 তারিখ কি ফল হবে সে তো আমরা 4 তারিখ নিশ্চয়ই আমরা বসবো, আলোচনা করব। কিন্তু প্রথম দফার ভোটের পর বিজেপি কেন এতটা কনফিডেন্ট তাদের শরীরী ভঙ্গিতে দেখাচ্ছে বিপ্লব? কারণ প্রথম দফায় যে 154টা আসনে ভোট হয়েছে, সেখানে কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি, একটা হচ্ছে নর্থ বেঙ্গল আছে, একটা হচ্ছে জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ আছে। তো আমরা প্রতিটা ভোটে যেটা দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোটের কনসলিডেশন বিপ্লব। আমরা জানি যে যে কোনো জায়গায় যে কোনো ভোটে তুমি যদি দেখো সংখ্যালঘু ভোটের কনসলিডেশন, যেটা 90%, 92% সংখ্যালঘু ভোট পড়ে, এটা আমরা দেখে অভ্যস্ত। এবং এই 90%-এর ওপর সংখ্যালঘু যে একজোট হয়ে ভোট দেয়, তার সুফল কিন্তু তৃণমূল কংগ্রেসই এই রাজ্যে পেয়েছে। এখনো পর্যন্ত 21-এ দেখো, 24-এ দেখো। কিন্তু এবার বিপ্লব আমরা যদি দেখি, সেটা হচ্ছে যেগুলো হিন্দু ডমিনেটেড এরিয়া, সেখানে কিন্তু হিন্দু ভোটের কনসলিডেশন এটা মারাত্মক লেভেলে হয়েছে। এবং কোন কোন জায়গায় ধরো 95-96% পর্যন্ত হিন্দু ভোটে আর কি হিন্দু প্রভাবিত বুথে ভোট পড়েছে। সেটাই বিজেপিকে উৎসাহিত করছে। তারা মনে করছে যে এই মেরুকরণটা হয়তো কোনো জায়গায় সম্পূর্ণ হয়েছে, যে হিন্দু ভোটের কনসলিডেশন সেখানে বেড়েছে। এবং যদি হিন্দু ভোটের কনসলিডেশন বাড়ে বিপ্লব, ধরো আমি তোমাকে একটা অঙ্ক বলি, সেটা হচ্ছে 2024 সালে লোকসভায় যে ভোটের ফল, সেখানে আমরা দেখেছি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোটের ফারাক হচ্ছে 44 লক্ষ। একদম। তো এবার ধরো 24 থেকে 26 এর মধ্যে কি কি হলো? এর মধ্যে এসআইআর হলো বিপ্লব। এই এসআইআর এর ফলে 91 লক্ষের নাম আপাতত বাদ, ট্রাইব্যুনালে 27 লক্ষ নাম ঝুলে আছে। এবার তারা ভোট দিতে পারলো না। এটা হচ্ছে 1 নম্বর। থামলুন। ধরো যখন যে শাসক থাকে, যখন সিপিএম জামানায় সিপিএম বা তৃণমূল জামানায় তৃণমূল, এই সাংগঠনিক ক্ষমতার জোরে তারা অনেক সময় মৃত ভোটার, শিফটেড ভোটার, এদের ভোট যে ভোট বাক্সে পড়তো, এটা শাসক দলই তার লাভ করেছে। কারণ বিরোধীরা তো এজেন্ট দিতে পারে না, তারা সংঘবদ্ধ ভাবে এই জালি ভোট দেবে কি করে।
সেটা সিপিএম এর সময় সিপিএম তুলেছে, তৃণমূলের সময় তৃণমূল তুলছে। দ্বিতীয়ত এর সঙ্গে যুক্ত করা হচ্ছে আইপ্যাক। তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা তারা প্যাক আপ করে এখান থেকে চলে গেছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে না, তলার লেভেলে কিছু আছে যারা তৃণমূলের যে ফ্যান তার সাথে কাজ করছে, হ্যাঁ করছে, কিন্তু মাথাটা যদি নড়ে যায় সেখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে তার কর্মীদের মধ্যে যে কমান্ড চেইন, সেই কমান্ড চেইনটা ব্রেক করে যায়। এবার তারপরে তৃতীয় নম্বরে আসো। তৃতীয় নম্বর হচ্ছে অবাধ এবং সুষ্ঠু ভোট, যেটা আমরা প্রথম দফায় দেখলাম। মানুষ ভয়হীন ভাবে, ভয় মুক্ত ভাবে ভোট দিয়েছে এবং সেটা ভোটের বাক্যে বলা যেতে পারে সুনামি। প্রায় 93% মানুষ আজকে ভোটের লাইনে দাঁড়িয়েছে এবং দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এসআইআর এর ফলে যেহেতু ভোট ভোটার কমে গেছে, ফলে সেটা পার্সেন্টেজের নিরিখে সেখানে বেড়েছে, কিন্তু তার উপরও বিপ্লব 2% এর উপর বেশি ভোট দিয়েছে। সেটা সত্যি কথা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে গত 50 বছর আমরা এটা দেখিনি। এক হচ্ছে ভোটদান এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার কোন হিংসা মুক্ত ভোট। ফলে এই তিনটে জায়গা আমার মনে হচ্ছে যেটা শাসকের পক্ষেও তারা বুঝে উঠতে পারছেন না যে হাওয়াটা কোন দিকে যাচ্ছে। ফলে সেটা একটা নার্ভাসনেস বা কিছু তাদের কথাবার্তায় ফুটে উঠছে। এবং তুমি যেটা বলো, নরেন্দ্র মোদী যেটা বলছেন যে নরেন্দ্র মোদী যে সমস্ত রোড শোতে করছেন প্রচুর মানুষ হচ্ছে, সেটা হয়তো ওদেরকে আরো বেশি উৎসাহিত করছে। দেখো, একজন নেতা, সেটা নরেন্দ্র মোদী হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, তারা তো জননেতা বা জননেত্রী, তারা মানুষের পালস বুঝেন, মানুষের কোন দিকে আছে বা সেটা তারা বোঝেন। যার উপর দাঁড়িয়ে বিজেপি তাই জন্য বিপ্লব, যদি প্রথম দফার ভোট দেখো, যেটা এরা খুব, যেটা ধরো ভোটটা করছে খুব ভালোভাবে তারা সাজিয়েছে। প্রথম দফায় বিজেপির যে স্ট্রং বেল্ট, সেখানটায় তারা একটা হাওয়া তুলে তারা দ্বিতীয় দফায় আসতে চাইছে ভোটে। 152টার মধ্যে আমি বললাম 110টা মুসলিম বেল্টটা বাদ দিয়ে, সেটা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সেটা বাদ দিয়ে পুরোটা বিজেপি স্ট্রং বেল্ট 110টা আসনই। এবার তারা আসছে দক্ষিণবঙ্গে। হ্যাঁ, এটা ঠিক, দক্ষিণবঙ্গে হয়তো বিজেপি সেই কি বলতে পারো, সেই সাংগঠনিক ক্ষমতা নেই, সেই অনেক বুথে এজেন্ট থাকবে না, কিন্তু ধরো মানুষ যেখানে, দেখো এজেন্টের কাজ কি, তারা মানুষের সংগঠিত ভাবে লোককে বাড়ি থেকে নিয়ে আসে, এটাই তো এজেন্টের কাজ। যার যত শক্তিশালী এজেন্ট, আমাদের পশ্চিমবঙ্গে কি বলি, ভোট হয় না, ভোটটা করানো হয়, আপনা আপনি ভোট হয় না। কিন্তু এবার মানুষ আমরা দেখতে পাচ্ছি বিপ্লব নিজেরাই ভোট দিচ্ছে, নিজেরাই ভোটার লাইনে দাঁড়াচ্ছে, কাউকে আনতে হচ্ছে না। তারা সকালবেলা, আমি ধরো 23 তারিখ আমি বাইরে ছিলাম আর কি, জেলায় ছিলাম, 6:30 থেকে মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে তো কি কোন দল, কি সাংগঠনিক ক্ষমতা, বাড়ি থেকে আনা, এগুলো তো লাগছে না। ফলে মানুষ মনস্থির করে নিয়েছে তার অধিকার প্রয়োগ করবে। এবার দেখা, তাই জন্য ধরো এই দক্ষিণবঙ্গে যে বিজেপির এজেন্ট নেই বলে যে বিরাট কোনো একটা তাতে ক্ষতির সামনে পড়বে, সেটা একেবারেই নয়। কারণ 2011-এ যখন আমি এই সিঙ্গুর বা নন্দীগ্রাম পর্বে ভোট হয়েছিল, সে সময়ও কিন্তু তৃণমূলের এরকম এজেন্ট ছিল না, কিন্তু মানুষ মনে করেছিল যে পরিবর্তন দরকার, সেটা ভোটের বাক্সে ছিল। আমি এখনো জানি না, ধরো আমরা অনেক সময় ধরি বেশি ভোট মানেই কি সেটা পরিবর্তনের ইঙ্গিত, কিন্তু সেটা সবসময় হয়নি। ধরো কিছুদিন আগে আমরা যদি বিহারের দিকে তাকাই, বিহারে প্রায় মহিলা ভোটই 10% বেড়েছে, কিন্তু তারপরেও কিন্তু সেই এনডিএ সরকারই এসছে। কিন্তু এখানে যেটা ইন্টারেস্টিং, বারবার করে বলছি, হিন্দু ভোটের কনসলিডেশন এবার মারাত্মক। যদি একদিক থেকে হিন্দু ভোটের কনসলিডেশন হয়, উল্টো দিকে মুসলিম ভোট যদি কাটে, তাহলে তৃণমূলের কিন্তু 16 আনার উপর 18 আনা বিপদ বিপ্লব। একদম একদম একেবারে। অনেক ধন্যবাদ অরূপদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এবং এই আলোচনায় যোগদান করার জন্য। দাদা, একটা বিষয়ে প্রশ্নে আসবো, যে অরূপদার সাথে যেমন অরূপদা বক্তব্য যখন রাখছিলেন শুনছিলাম, একটা বিষয় উনি বললেন যে উত্তরবঙ্গে সাংগঠনিক দিক থেকে বিজেপি অনেকটাই শক্তিশালী এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটাই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং আমরাও সেটা দেখেছি, শুধু আমরা না, সম্পূর্ণ বঙ্গ দেখেছে। কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমি সেই অর্থে ধরে নিই যে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের সাংগঠনিক দিক থেকে অতটা শক্তিশালী নয় বিজেপি, তাহলে এই দক্ষিণবঙ্গের প্রাক ভোটের মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটছে এবং বিজেপি তৃণমূল সংঘর্ষে যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে তৃণমূল কর্মীদের হাতে, কোথাও গিয়ে কি দক্ষিণবঙ্গকে নিয়ে তাহলে তৃণমূল কনফিডেন্স হারাচ্ছে? এটা একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। না, কনফিডেন্স হারাচ্ছে না, বিষয়টা হচ্ছে যে ওয়ান ডে গেম। তৃণমূলের কাছে এটা একটা ওয়ান ডে গেম। সত্যি যেটা অরূপদা বলল যে শাসক দল
যেহেতু যে প্রথম পর্বের যে নির্বাচনটা হচ্ছে 152টা আসনে, সেখানে যে বেল্টটা রাখা হয়েছে প্রায় 110 থেকে 120টা আসন, এটা কিন্তু বিজেপির স্ট্রং বেল্ট। তো এখান থেকে যতগুলো আসন বিজেপি বার করে আনতে পারবে, সেটা একটা হাওয়া তুলে তারা কিন্তু সেই কাজটা করেছে। এবার যে পরিমাণ ভোটটা পড়েছে, শাসক দল কিন্তু এখনো বুঝতে পারে, শুধু শাসক দল, আমি এটা বলবো যে মানে বিরোধী দল বিজেপিও কিন্তু এখনো বুঝতে পারছে না, হয়তো তারা বলছে, কিন্তু ভোটের বাক্সে কাকে ভোট দিয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, সে তো আর ভোট করানো হয়নি, ভোট মানুষ দিয়েছে। এই জায়গাটা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কি হলো না হলো সেটা রেখে তাদের যে স্ট্রং বেল্ট, সেখানে তারা মরিয়া চেষ্টা চালাবে নির্বাচন যেরকম করে হোক তাদের পক্ষে করানোর জন্য। এই জায়গাটাতেই আজকে সকাল থেকে বা গতকাল থেকে যে ঝামেলাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস, মানে যদি বলা যায় যে তৃণমূলের এই 7টা জেলার মধ্যে সব থেকে স্ট্রং বেল্ট হচ্ছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা। কলকাতায় যেভাবে নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে, কলকাতায় সে অর্থে খুব একটা ঝামেলা কিন্তু হবে না, একদম কনফার্ম। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে আমার যা অ্যাজাম্পশন, দক্ষিণ 24 পরগনায় ইতিমধ্যেই এই দ্বিতীয় দফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন 11 জন পুলিশ নতুন পর্যবেক্ষক নিয়ে এসেছে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার জন্য একজনকে নিয়ে এসেছে, অজয় পাল শর্মা, একদম, যিনি হচ্ছেন উত্তরপ্রদেশের, সিংহাম। যা মানে তিনি পুলিশ মহলে সিংহাম নামে পরিচিত। তিনি নাকি এনকাউন্টার স্পেশালিস্ট, অনেকগুলো এনকাউন্টারে তিনি ছিলেন, তো তাকে নিয়ে এসেছি। কিন্তু এটার প্রয়োজনীয়তা কি? এটার প্রয়োজনীয়তা কি এই যে তাকে নিয়ে আসা হলো? তাহলে কি একটাই বিষয় যে যেন তেন প্রকারেণ নির্বাচনটাকে শান্তিপূর্ণ করাতে হবে। অতএব এই যে তৃণমূলের যে মানে মনে করছে যে তৃণমূলের দুষ্কৃতি বলো বা যে ভোটের যে মানে শান্তিপূর্ণ ভোট করাতে হলে মানে এইটা একটা, হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু এই অজয় পাল শর্মা দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু মানে 2-1 নেতা রয়েছে যাদের মানে খুব ওয়েটি নাম, হ্যাঁ, আমি সেগুলো নাম সামনে আনছি না, আমরা সংবাদ মাধ্যম দেখছিলাম, যেহেতু আমাদের কাছে এখনো কনফার্ম আসেনি, তো নাম তো বলতে পারি না। সেখান থেকে বলতে পারি যে সেই জায়গাগুলোতে মানে অলরেডি তারা সেখানে গিয়ে তল্লাশি শুরু করেছে, হ্যাঁ, বিভিন্ন রকম নিরাপত্তা মানুষের যাতে কোনো রকম বিঘ্নিত না হয় ভোট দিতে, সেই কাজ কিন্তু অলরেডি শুরু করেছে। তো আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশন মানে এত দিন ধরে তারা এত 2024-এর নির্বাচনের পরে কোথায় কোথায় কি হয়েছিল এত তথ্য তারা সংগ্রহ করে এইবারে তারা কিন্তু একদম ওই যে ইমেজ বদলানোর ভোট করাতে তারা বদ্ধপরিকর, এবার কিন্তু সেটা ওরা করবেই। আসবো একটু সঞ্জয়দার কাছে। সঞ্জয়দা, যেমন দাদা বললেন যে উত্তরপ্রদেশের পুলিশ মহলে সিংহাম বলে পরিচিত এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসার এই মুহূর্তে তিনি রয়েছেন দক্ষিণবঙ্গের তত্ত্বাবধানে, তাকে আনা হয়েছে। নির্বাচন কমিশন চাইছে যাতে কোনোভাবেই অশান্তিযুক্ত ভোট না হয়, শান্তিপূর্ণ ভোট করাতে সম্ভব। একেবারে গ্রাউন্ড জিরো থেকে দেখে এসছো দক্ষিণ 24 পরগনাকে, আসবো তোমার কাছে। একদম ঠিক, নির্বাচন কমিশন যে বার্তাটা দিয়ে শান্তিপূর্ণ ভোট, সেই ভোটে আহ্বান করার জন্য তো অফিসার আছে। তোমার প্রশ্ন যে কেন প্রয়োজন, এই যে একটা বার্তা সমাজের বাইরে, পশ্চিমবঙ্গে একটা বার্তা, তৃণমূলের গড় বলা যায় এক কথায় দক্ষিণ 24 পরগনা। সেই দক্ষিণ 24 পরগনা বলা হতো বাইক বাহিনী বা তৃণমূলের যারা ক্যাডেট বাহিনী বা গুন্ডা বাহিনী, তাদের যে একটু ভয় দেখানো, যে নির্বাচন কমিশন দেখালো যে আমি একটা এমন এনকাউন্টার স্পেশালিস্ট নিয়ে আসছি যে এখানে কোনো রকম বুথ জাম, ক্যাপচারিং করা, কোনো রকম ইনলিগাল কাজ করা, তার জন্য পিছু হটবে না নির্বাচন কমিশন। সেই জন্য তাকে নিয়ে আসা হলো সিঙ্গম। যে সিঙ্গমে তোমার যেটা তুমি বললে তার বছর একটু বলি, এই যে মহাকুম্ভ হয়েছিল তার পুরো মহাকুম্ভের দায়িত্বে কিন্তু যোগীর রাজ্যে এই অফিসারের উপরেই দেওয়া হয়েছিল এটা। আর শুধু তাই নয়, যেখানে যখন বিশৃঙ্খল মনে হবে যে কতগুলো আইপিএস যে ব্যাচের অফিসার, সেই সময় দেখা যায় যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যে কন্ট্রোলের বাইরে থাকে, কন্ট্রোল করার জন্য তিনি ওই অফিসারকে রিলেট করে। পশ্চিমবঙ্গকে যে নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সন্ত্রাসের চিত্র মাঝে মাঝে বিভিন্ন সংবাদ মাধ্যমে বাইরে গেছে 2024, এই যে আমাদের এটা স্যার বললেন যে 2024 সাল থেকে যে তথ্যগুলো বাইরে গেছিল বিভিন্ন অনেক সময় গেছে, কিন্তু বড় হেভি ওয়েট নেতা জেপি দত্তার মতো নেতা এসেছিল দক্ষিণ 24, তাকে কালো পতাকা দেখানো হয়েছিল, তোমার হয়তো মনে আছে, গাড়িও ভাঙচুর দেখা হয়েছিল। সেই সব মাথাকে রেখে দক্ষিণ 24 পরগনা এই যে ক্যাডার বাহিনী বা দক্ষিণ 24 গড়, এখানে কোথাও নির্বাচন কমিশন একটা বার্তা দিল, একদম কঠোর বার্তা দিল যে যে কোনো পরিস্থিতি সব রকম হাতিয়ার তার কাছে মজুদ আছে, এক কথায় বলা যেতে পারে। একেবারে
এক্ষেত্রে দাদা আরও একটা বিষয়, একটু বিশ্বজিৎদার কাছে যাব এবং বিশ্বজিৎদার কাছে আসবো এই উত্তর 24 পরগনাকে নিয়ে, কারণ কলকাতা মোটের ওপরে শান্তিপূর্ণ ভোট হবে এরকমটা একটা ধারণা করা হচ্ছে, কিন্তু যদি উত্তর 24 পরগনার দিকে তাকাই তাহলে এখন থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তাহলে ভোটের দিনের চিত্রটাকে কি হতে চলেছে, কি মনে হচ্ছে? দেখো, উত্তর 24 পরগনার জগদ্দল, ভাটপাড়া বা ব্যারাকপুর, এই যে বেলটা রয়েছে, এই বেলটায় কিন্তু মানে প্রত্যেকটা ভোটেই এই উত্তপ্ত হয়, বা আগের দিন আগে উত্তপ্ত হয়, বা ভোট গণনার পরেও উত্তপ্ত হয়। এবং এই যে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি এক সপ্তাহ ধরে টানা থাকতেও পারে, কারণ ভোট পরবর্তী যে ঘটনাগুলো ঘটে সেগুলো হয়। এই যে ইয়েগুলো কিন্তু আমরা এবারে নির্বাচন কমিশন না, অনেক আগে থেকে তারা অনেক মানে ভালো করে সমীক্ষা করে দেখেছি যে কোন কোন জায়গাগুলো মানে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর, সেই সমস্ত জায়গাগুলো সেই ধরনের অফিসারগুলোকে নিয়োগ করা হচ্ছে যারা এগুলোকে হ্যান্ডেল করতে পারবে। এবং নির্বাচন কমিশনের সবচেয়ে বড় জিনিস যেটা আগেতে করেছে, কিন্তু যে বদলগুলো করেছে না, যে প্রশাসন মহলে বদল, পুলিশ মহলে যে বদলগুলো করেছে, নির্বাচন কমিশন কোথাও হয়তো মনে করেছে যে স্থানীয় স্তরে যে মানে পুলিশ কর্মীরা রয়েছে, তারা যে স্থানীয় যে মানে যে দলের কর্মীরা রয়েছে, শাসক দলের যে নেতারাগুলো রয়েছে, তাদের সঙ্গে কোথাও একটা তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা রয়েছে, এই ইস্যুটা যেন কাজে লাগাতে না পারে বা ভোটে যেন প্রভাবিত না করতে পারে, এই জন্য কিন্তু এই বদলগুলো করা হয়েছে। না, আরেকটা বিষয় আছে কি বলতো, কালকে যে ঘটনাটা ঘটলো রাত্রিবেলা, এই যে জগদ্দলে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু এই যে ঘটনাটা আমি বলবো যে অর্জুন সিং এবং তৃণমূল বা বিজেপি তৃণমূল যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু কালকেটা এমনভাবে করা হয়েছে যে নির্বাচন কমিশনের নজর কিন্তু এই জায়গায় পড়ে গেল। এবং আজ থেকে ওই যে কাকিনাড়া, নৈহাটি, ব্যারাকপুর, এই পুরো মানে বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, প্রত্যেক অলিতে গলিতে এত পরিমাণ সিকিউরিটি এবং মানুষকে আশ্বস্ত করার জন্য দেখছিলাম যে এত কেন্দ্রীয় বাহিনী, অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনী। একেবারে আমরা একটু দেখবো সেই ছবি, আমরা একটু দেখবো জগদ্দলের ছবি দেখবো আমরা এই মুহূর্তে। ডাইরেক্ট এসে পড়েছে ডাইরেক্ট। না কি বলবো তোমাকে, একেবারে আমরা দাদার কাছে আসবো। দাদা আলোচনায় যেটা ছিলেন যে কেন্দ্রীয় বাহিনী একেবারে নজর কিন্তু পড়ে গেছে জগদ্দলের ওপরে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উত্তর 24 পরগনা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়টাও কিন্তু হয়তো যথেষ্ট সতর্কতার সাথে দেখবে নির্বাচন কমিশন। একটা জিনিস অ্যাড করছি যে কাল থেকে আজ পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের 3 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। পানিহাটিতে, ওনার নামটা আমার ঠিক নেই, ভাটপাড়ায় সম্ভবত গোপাল ভগত তৃণমূলের, আর বর্ধমানে নারুগোপাল, 3 জন কাউন্সিলর কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। হ্যাঁ, এই যে নারুগোপালের কথা, যে কাউন্সিলর নারুগোপাল, তিনি তো একেবারে যেটা জনসভা থেকে বক্তব্য রেখেছেন এবং কোথাও গিয়ে দলকেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন। তো এখানে একটা বিষয় রয়েছে, বিশ্বজিৎদার কাছে একটু আসবো, যে বিরোধী দল অর্থাৎ বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেস এতটাই ভয় পেয়েছে যে দক্ষিণবঙ্গ তাদের কোর জায়গা হলেও, সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও তারা এতটাই ভয় পেয়েছে যে তারা ভুলভাল বকছে। এবং এক্ষেত্রে নারুগোপালের কথা যদি বলা হয়, কাউন্সিলর, তিনি বলেছেন যে সবটাই তিনি, দলও যেটা করতে পারেননি তিনি সেটা করেন, এইভাবে একটি বক্তব্য তিনি রেখেছেন এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়েছেন। এই ইয়েতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কি বলবেন? দেখো, ভোটের যখন প্রথম দফা নির্বাচন যখন শান্তিপূর্ণ ভোটটা হয়েছে, এবং শান্তিপূর্ণ ভোটের পর এই যে মানে শতাংশ বৃদ্ধি করেছে না, এখানে শাসক দলের কাছে কিন্তু এটা মানে ওরা মনে করছে যে হয়তো এটা যে ভোটের শতাংশ বৃদ্ধি পেয়েছে মানে 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 সরকারের শাসক দলের পক্ষে এটা এসেছে। কিন্তু যখন মানে আমাদের ইতিহাস তো অন্য কথা বলে, 2021 যদি ইতিহাস তো অন্য কথা বলে, 2011 যদি দেখি মমতা যখন সরকারে, তখন কিন্তু রেকর্ড ভোট পড়েছিল, রাজ্যে রেকর্ড ভোট পড়েছিল। কারণ মানুষ যখন ভোট দিয়েছিল তখন কিন্তু আচ্ছা প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, একদম টানা 15 বছর ধরে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সে সঙ্গে একাধিক নিয়োগ দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, খাদ্য দুর্নীতি, পুরো দুর্নীতি,
আর্যকর ইস্যু, এগুলো কিন্তু তখন ছিল না, এখন নতুন করে আবার এসছে 2026-এর আগে। এবং বিজেপি কিন্তু এই যে ইস্যুগুলো না সামনে আনছে, তারা কিন্তু বলছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ বলেছিল যে আমরা মানে বাম সরকারকে চাই না, এটা ঘটাতে হবে। তারা কি করবে সেটা বলেনি। বিজেপি কিন্তু দুটো কৌশল নিচ্ছে, একদিকে তৃণমূল কংগ্রেসকে খারাপ বলছে যে এরা একদম এগুলো ভালো করছে না, নারী নিরাপত্তা নেই, কিচ্ছু নেই, কিন্তু পাল্টা তারা বলছে আমরা এগুলো 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 করবো। এই যে প্রথম দফার ভোট শেষ, এবারে এই যে আমার জগদ্দলের দিকে যদি আসি, জগদ্দলের যে স্থানীয় স্তরের যে নেতাগুলো না, মানে বিজেপি অভিযোগ করে যে এই মুহূর্তে মানে তৃণমূল কংগ্রেসের কাছে নিচুতলার যে কর্মী বা যারা মানে একটু দাবাং টাইপের যারা, তাদের সঙ্গে নিয়ন্ত্রণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়, নিয়ন্ত্রণ নেই টোটালি। এগুলো তো তার প্রমাণ। একদম একদম। আরেকটা জিনিস, এই যে মোদির যেহেতু সময় প্রায় শেষের দিকে, মোদি যে এটা এই বাংলার জন্য তুমি যেটা বলছিলে যে এরা ক্ষমতায় আসার আগে এই প্ল্যানিংগুলো করেছে, আরেকটা প্ল্যানিং ভুললে চলবে না, যেটা কদিন ধরেই চলছিল। প্রথম হচ্ছে 25 তারিখে, দেখো 23 তারিখে নির্বাচন হলো, 25 তারিখে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কাকে করলো? অশোক লাহিড়িকে নিয়ে, একজন বাঙালি অর্থনীতিবিদ, তাকে করেছে। এবং যিনি মানে ভারত সরকারের প্রাক্তন প্রধান আর্থিক উপদেষ্টা ছিলেন, হ্যাঁ, 2002 থেকে 2007 পর্যন্ত, এবং এশিয়ান ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল IMF এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় তিনি সিনিয়র ইকোনমিস্ট, এইরকম একজন। তারপরে গোবর্ধন দাস বিজ্ঞানী, তাকেও কিন্তু এই নীতি আয়োগে নিয়ে এসেছে। নীতি আয়োগটা কি না, যেখানে প্রণব মুখোপাধ্যায় ছিলেন একসময় যোজনা কমিশনে, সেটাই তো নীতি আয়োগ এখানে আসার পরে। তো এই নীতি আয়োগে দিয়ে দেখালো যে এই পশ্চিমবঙ্গের যে ইকোনমিক যা অবস্থা, যদি নতুন সরকার আসে তাহলে কিন্তু এই অশোক লাহিড়ী গত 5 বছর বিধায়ক ছিলেন, বিধানসভায় থেকে তিনি কিন্তু যে সমালোচনা করছেন সেই সমালোচনা ছিল কিন্তু গঠনমূলক সমালোচনা, তার সমস্ত লেখা বিভিন্ন কাগজে পত্রপত্রিকা এবং তার যে বক্তব্যে কিন্তু উঠে এসেছিল। তো তার যে গত 5 বছরের এই বাংলায় বিধায়ক থেকে বিধানসভায় থেকে তার যে অভিজ্ঞতা না, সেই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগাবে যে যদি বিজেপি সত্যি পরিবর্তন হয়, এটা একটা। দ্বিতীয়ত আরেকটা বড় জিনিস, দীনেশ ত্রিবেদী হচ্ছে তৃণমূলে ছিলেন, তৃণমূলের সাংসদ ছিলেন, তিনি পদত্যাগ করে 21-এর আগে তিনি ওখানে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘদিন সম্পর্ক, তিনি কিন্তু গুজরাটি মানুষ এবং তিনি কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। আজকে মানে এতদিন কানাঘুষি চলছিল, আজকে ভারত সরকার তাকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত করলো। এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করবে ভবানীপুরের ক্ষেত্রে, ভবানীপুর কেন বাংলার ক্ষেত্রে, এটা কিন্তু ঘটনা। একেবারে আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। আলোচনা আরো অনেক কিছু বাকি রয়েছে, কিন্তু সেগুলো আমরা আগামী দিনের জন্য রাখছি। আজকে এ পর্যন্তই। তবে এটা ঠিক, প্রথম দফায় উত্তরবঙ্গে যথেষ্ট শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, কিন্তু দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে নির্বাচনের আগে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক আবহাওয়া অনেকটাই উত্তপ্ত। স্বাভাবিকভাবেই দ্বিতীয় দফার নির্বাচন সুষ্ঠুভাবে করানোটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের কাছেও, কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছেন। পাশাপাশি মোদিজির অডিও বার্তা প্রচারের একেবারে শেষ লগ্নে এসে অডিও বার্তা, সেখানেও কিন্তু বঙ্গবাসীর মন ছোঁয়ার চেষ্টা করেছেন। কতটা ছুঁতে পারবেন সেটা তো দ্বিতীয় দফার ভোটের পরে আগামী 4 মে বলবে। তবে আমাদের এই ভোট পর্বের আলোচনা এর পরেও জারি থাকবে। আপাতত ছুটি নিচ্ছি, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।